আচ্ছা, মারমারের যে সিভিএসএ আমাদের যে মারমারের ম্যানুভারটা ছিল, এই যে হচ্ছে মারমারের ম্যানুভারটা। সো এইটা হচ্ছে আমি আহ, এটা তোমাদেরকে স্কিপ করে গেছিলাম যে মারমার সবগুলা পড়ানোর পরে পড়াবো। মারমার বলতে হচ্ছে ভালভুলার যে হার্ট ডিজিজ গুলো আছে ওগুলা পড়ানোর পরে পড়াবো, তাহলে তোমরা তখন বুঝতে পারতো না। সো এটা এখন বুঝতে পারবো। সো দেখি আমি আজকে রেনাল ফিজিওলজি পড়িয়ে শেষে একটু এটা পড়াতে 10 মিনিটের মতো লাগবে। আজকে যদি টাইম পাই পড়াবো, না হলে এটা নেক্সট দিন পড়াই দিব, সমস্যা নেই। যেন ইয়লের কোশ্চেন যারা সলভ করতেছে তাদের জন্য কোনো প্রবলেম না হয় সলভ করতে, এই জন্য এটা আমি পড়াই দিব। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজি রিসোর্স আমাদের দুইটা, একটা হচ্ছে লিনিয়ার ফিজিওলজি এবং একটা হচ্ছে ফার্স্ট এইড। সেই দুইটা ফিজিওলজি আমরা আহ 4 থেকে 5 দিনের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কি কি আছে দেখি। বডি ফ্লুইড আছে আমাদের, রেনাল ক্লিয়ারেন্স, রেনাল ব্লাড ফ্লো। সেই রেনাল ব্লাড ফ্লো পর্যন্ত তো আজকে আমরা শেষ করবোই ইনশাল্লাহ, যেভাবেই হোক। রেনাল ব্লাড ফ্লো, দেন জিএফআর থাকবে, রিঅ্যাবজর্পশন সিক্রেশন, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স। আচ্ছা, 5টা ক্লাসের মধ্যে ফিজিওলজি শেষ হয়ে যাবে, যা 5টা ক্লাসের ভিতরে। রেনাল প্যাথোলজি খুব একটা টাফ না। রেনাল প্যাথোলজি আমাদের হচ্ছে 3-4টা ক্লাস লাগবে, ফিজিওলজি 3-4টা ক্লাস লাগবে। আর অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়তো 2টা ক্লাস লাগতে পারে। এটা হচ্ছে আমাদের। তো আই হোপ এই মান্থের ভিতরে, মানে এপ্রিলের ক্লাসের ভিতরে আমাদের রেজাল্ট শেষ হয়ে যাবে। অ্যানাটমি এন্ড ব্লাড সাপ্লাই তোমরা অলরেডি পড়াই শুনছি। So আমি এখানে জাস্ট একবার বলে দিই যে কিডনিস তোমরা জানো, কিডনির আমাদের যে কিডনিস দুটো আছে তাদের পজিশনটা বুঝতে হবে, জানতে হবে। কিডনি কিন্তু রেট্রোপেরিনেল অর্গানস, তাই না? রেট্রোপেরিনেল অর্গানস, দ্যাট মিনস পেরিটোনিয়ামের পিছনে থাকে। তো এই জন্য আমরা কিডনিতে যদি কোনো প্যাথোলজি হয়, যখন পেইন হয়, ব্যাক পেইন হয়, ইউজুয়ালি কিডনির পেইনটা তো তুমি ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেনে ফিল করতে পারো না, তাই না? ব্যাক অফ দ্য অ্যাবডোমেনে ফিল করতে হয়, কারণ হচ্ছে কিডনি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গানস, দ্যাট মিনস পেরিটোনিয়ামের পিছে থাকে, এটা বুঝতে হবে। আচ্ছা, কিডনির আমাদের স্যাজাইটাল সেকশন করি হিস্টোলজিক্যাল। কিডনি মেইনলি 3টা রিজন তোমরা জানো, একটা হচ্ছে কর্টেক্স, একদম বাইরের রিজনটা, মেডুলা হচ্ছে ভিতরেরটা, আর ইনার মোস্ট যে রিজন সেটা হচ্ছে প্যাপিলা। আচ্ছা, তোমাদের কিডনির ফাংশনাল ইউনিট কি? নেফ্রন, এটা তোমরা জানো। আচ্ছা, নেফ্রন কি? নেফ্রনের নেফ্রনের কম্পোজিশনটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আর একবার মনে করে দিচ্ছি, রিভিউ করে দিচ্ছি। নেফ্রনের কম্পোজিশন ছিল গ্লোমেরুলাস আর রেনাল টিউবিউল, তাই না? গ্লোমেরুলাস আর হচ্ছে রেনাল টিউবিউল। আচ্ছা, গ্লোমেরুলাস কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার যে কপিলারি নেটওয়ার্ক, আর গ্লোমেরুলার ক্যাপিলারি নেটওয়ার্কের চারপাশে যে আমাদের স্পেসটা আছে, যেটাকে আমরা বোমান্স ক্যাপসুল বলি। আর হচ্ছে রেনাল টিউবিউল তো জানোই তোমরা, রেনাল টিউবিউলকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটা বলতেছি। তো আমি আবার একবার বলে দিই যে দেখো, আউটার যে এরিয়াটা সেটা কর্টেক্স, দেন ভিতরেরটা মেডুলা। মেডুলা বা দুইটা ভাগ, আউটার মেডুলা, ইনার মেডুলা। আর একদম ভিতরের ইনার মোস্ট পার্টটাকে আমরা বলতেছি প্যাপিলা। ওকে। আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করি নেফ্রন, কিডনিতে ফাংশনাল ইউনিট, সেটাকে আমরা নেফ্রন বলতেছি। তাহলে নেফ্রনের কয়টা পার্ট? নেফ্রনের ইউজুয়ালি দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে রেনাল টিউবিউল। ওকে। সো গ্লোমেরুলাস মানেটা কি? গ্লোমেরুলাস মানে হচ্ছে যে আমাদের যে গ্লোমেরুলার যে ক্যাপিলারি নেটওয়ার্ক আছে, দেখো গ্লোমেরুলার যে ক্যাপিলারি নেটওয়ার্ক, আর তার চারপাশে যে স্পেসটা আছে সেটাকে আমরা বোমাস ক্যাপসুল বলতেছি, বোমাস স্পেস বলতেছি। আর ক্যাপসুলটাকে বোমাস ক্যাপসুল বলতেছি, তাই না? তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি আর হচ্ছে বোমাস ক্যাপসুল, দুইটা গেল। এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের পার্ট। এরপর হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল দেখো, তো এখানে যদি আইডেন্টিফিকেশনটা দেখো, সেগমেন্টস অফ দ্য নেফ্রন দেখো, 1 নম্বর হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিস এন্ড বোমাস স্পেস, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর থেকে আমাদের যে কনভলিউটেড টিউবুলটা শুরু, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হচ্ছে স্পেসিফিকলি। সো এই যে এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। ওকে, দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল পেঁচানো যেটা, আর নিচের টুকু একদম তাই এইটা, এটা কি, এটা কিন্তু পেঁচানো না, এটা কি তুমি কনভলিউটেড বলতে পারছো না, তাই না? এটা হচ্ছে স্ট্রেট। এটা হচ্ছে প্রক্সিমাল স্ট্রেট টিউবুল। তো এইটুকু যদি তুমি তুমি যদি চিন্তা করো যে আমাদের বোমাস স্পেস থেকে যখন ফ্লুইড ফিল্ট্রেশন হচ্ছে, যেটা আমি আজকে পড়াবো, আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো মতো কনসেন্ট্রেশন দিবা। আজকে আমাদের রেনাল ফিজিওলজির বেসটা তৈরি হয়ে যাবে। এই যে ফ্লুইড যখন ফিল্ট্রেশন হয়, এক্সক্রিশন হচ্ছে কোথায়? এক্সক্রিশন কোথা দিয়ে হবে? এক্সক্রিশন তো বোমাস ক্যাপসুল দিয়ে বের হয়ে পিসিটি দিয়ে আগে আমাদের শুরু হবে, তাই না? আগে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ফ্লুইডটা আসবে, দেন প্রক্সিমাল স্টেট টিউবুল। তারপরে এটা এটা তো আমরা কি বলতেছি, থিন ডিসেন্ডিং লিম্ব। থিন মানে হচ্ছে পাতলা, দেখো টিউবুলটা দেখে বুঝতে পারছো পাতলা, থিন ডিসেন্ডিং লিম্ব। আচ্ছা, দেন হচ্ছে থিন ডিসেন্ডিং লিম্বের পরে এটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব, একটু মোটা, মানে উপরে উঠতে হচ্ছে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব। ওকে, থিক অ্যাসেন্ডিং লিম্ব 6 নম্বর। তো আমাদের যদি থিন ডিসেন্ডিং লিম্ব, থিন অ্যাসেন্ডিং লিম্ব, থিক অ্যাসেন্ডিং লিম্ব,
আমরা বলতেছি এটা হচ্ছে থিন ডিসেন্ডিং লিম্ব, নামতেছে পাতলা, উঠতেছে উপরে পাতলা, সেটার নাম হচ্ছে থিন অ্যাসেন্ডিং লিম্ব। আর উপরে যেটা মোটা পার্টটা সেটার নাম হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব। হ্যাঁ, আচ্ছা দেন ম্যাকুলা ডেন্সার তো রিজনটা আমি কতদিন দেখাইছিলাম তোমাদের, যে ম্যাকুলা ডেন্সার কোথায় থাকে। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, তাই না? ম্যাকুলা ডেন্সার দেখো, ম্যাকুলা ডেন্সার হচ্ছে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকে। তো আমাদের যেখানে এই যে অ্যাসেন্ডিং লিম্বটা শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে ডিস্টাল কনভলিউটেড টিউবুল শুরু হচ্ছে। তো ডিস্টাল কনভলিউটেড টিউবুলের পার্ট আছে, একটা হচ্ছে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, যেটা এই যে এই পোর্শনটা যেখানে ম্যাকুলার ডেন্সার আছে, আর এটা হচ্ছে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ওকে, এই যে মনে করো I8, এটা হচ্ছে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুল। দেন ডিস্টাল কনভলিউটেড টিউবুল শেষ হওয়ার পর এটা এটা কি বলতেছি আমরা, কালেক্টিং টিউবুল। হ্যাঁ, 9 নম্বরটা কি বলতেছে, এটা কালেক্টিং, এই রিজনটাকে কালেক্টিং টিউবুল। সো কালেক্টিং টিউবুল, এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, পুরোটাই হচ্ছে কালেক্টিং ডাক্ট। সো কালেক্টিং ডাক্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তুমি চিন্তা করো যে তোমার ডিস্টাল যে কনভলিউটেড টিউবুল আর যে কালেক্টিং ডাক্ট, এই দুটাকে যে কানেক্ট করতেছে তার নামে তো কালেক্টিং টিউবুল হওয়ার কথা, এবং সেটাই হয়েছে। আশা করি তোমার কথা বুঝতে পারছো, তাই না? তো এই সেগমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি এগুলো কিন্তু আমি নেক্সট যখন পড়াবো প্যাথোলজি বা ফিজিওলজি এতবার ডিসকাস করবো না, আজকে যখন করে দিচ্ছি। তো কনসেন্ট্রেশন ভালো মতো রাখো। তো এখন তো সবার প্রফ মোটামুটি শেষের দিকে, এখন তো ক্লাসে অ্যাটেন্ডেন্স বাড়ার কথা দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আমি স্যাটিসফাইড। 25-26 জন তার মধ্যে ঠিক আছে। এখন তাহলে তুমি চিন্তা করো যে এই যে কালেক্টিং টিউবওয়েল, কালেক্টিং টিউবওয়েল যখন কানেকশন তৈরি হচ্ছে বিটুইন বিটুইন হোয়াট, বিটুইন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েল এন্ড কালেক্টিং ডাক্ট। সো কালেক্টিং ডাক্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কালেক্টিং টিউবওয়েলকে আমি, সরি কালেক্টিং ডাক্টকে আমি দুইটা ভাগে ভাগ করবো। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করবো, সেটা দেখো, সেটা হচ্ছে কর্টিক্যাল এন্ড মেডুলারি। কর্টিক্যাল এন্ড মিডুলারি কালেক্টিং ট্র্যাক্ট, কর্টিক্যাল এন্ড মিডুলারি কালেক্টিং ট্র্যাক্ট। সো তুমি চিন্তা করতে পারো ভাই কেমনে আমি কালেক্টিং ট্র্যাক্টটাকে কর্টিক্যাল এন্ড মিডুলারি ভাগ করব। কর্টিক্যাল মানে কি, আউটার পার্টটা, তাই না? সো আউটার পার্টটাকে হচ্ছে বলতেছি কর্টেক্স। কর্টেক্স এর এটা দেখো, এই যে দেখো কর্টেক্স হচ্ছে এখান থেকে এই যে এ পর্যন্ত, এই 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 এরিয়াটুকু কর্টেক্স। সো লাইক মনে করো যে PCT, হ্যাঁ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা কিন্তু কর্টেক্সের ভিতরে পড়ছে। আর যে ডিসেন্ডিং লিম্ব বা অ্যাসেন্ডিং লিম্ব এগুলো কার ভিতরে পড়ছে, মেডুলার ভিতরে পড়ছে, দেখছো? তো এই উপরেরটুকু কর্টেক্স হয়েছে হিস্টোলজিতে, আর নিচেরটুকু হয়েছে মেডুলা। তাহলে এই যে দেখো, তুমি যে কালেক্টিং যে ডাক্টটা আসতে পারো, উপরের যে কালেক্টিং ডাক্ট, উপরের যে উপরের পোর্শনটুকু, সেটাকে আমি কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট বলতেছি। এটা কিন্তু ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, আমরা পরে পড়াবো। আমি স্পেসিফিকলি বলবো যে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, তোমাদেরকে বুঝতে হবে যে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট মানে কি, মানে যা কালেক্টিং ডাক্টের যে পোর্শনটুকু কর্টেক্সের ভিতরে পড়ে যাচ্ছে সেটাকে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট বলতেছি। আর কালেক্টিং ডাক্টের যে পোর্শনটুকু মেডুলার ভিতরে পড়তেছে সেটাকে আমরা মেডুলার কালেক্টিং ডাক্ট বলতেছি। ওকে, আচ্ছা দেন আউটার ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট, এটা হচ্ছে খুব একটা হাইয়ার ইনফরমেশন না, এটা না বুঝলেও চলবে। বাট জাস্ট মেডুলারি কালেক্টিং ডাক্টে তুমি আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আউটার বাইরের সাইডে, ইনার মানে ভিতরের সাইডে, তো বুঝছোই। এই যে আমাদের শেষ হলো, তারপরে মনে করো আবার একটা সিঙ্গেল নেফ্রন শুরু হচ্ছে। তো এইভাবে চলতে থাকে চলতে থাকে। ও বুঝছো, আশা করি তোমার স্ট্রাকচারটা বুঝতে পারছো। স্ট্রাকচারটা বুঝলে অনেক কিছু। হ্যাঁ, তো এখন আমরা যেখানে ছিলাম, যে আমরা স্ট্রাকচার অফ নেফ্রন পড়লাম। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে বডি ফ্লুইড। এটা হচ্ছে আমাদের আজকের এই লেকচারের বড় অংশ জুড়ে থাকবে বডি ফ্লুইড। তো আমাদের যে বডির হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টের মিডিয়ামটাকে, সেটা হচ্ছে ওয়াটার। হ্যাঁ, So আমাদের যে টোটাল বডি ওয়েট তার একটা লার্জ পার্সেন্টেজ থাকে হচ্ছে বডি ফ্লুইড, এটা তোমরা সবাই জানো, না জানলে কিছু না। আমাদের যে টোটাল ওয়েট তার কত পার্সেন্ট, আমাদের যে টোটাল ওয়েট তার কত পার্সেন্ট ইউজুয়ালি ফ্লুইড থাকে, হ্যাঁ, বা টোটাল বডি ওয়েটের পার্সেন্টেজটা কত, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা নট ইনভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল। সেটা হচ্ছে 50 to 70% অফ দ্য বডি ওয়েট। হ্যাঁ, so total body water accounts for 50 to 70% of the body weight. So আমাদের body weight এর 50 to 70% is water. So আমাদের গাইড বুক গুলোতে স্পেসিফিকলি 60% করে লেখা আছে। সো তুমি এভারেজ ভ্যালু হিসেবে ধরতে পারো 60%। আচ্ছা, এখন তাহলে যেহেতু বলতেছেন ভাইয়া যে 50 to 70% ভ্যারিয়েবল, কিসের উপর ডিপেন্ড করে, ভ্যারিয়েবলটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে যে জেন্ডারের উপরে, আর হচ্ছে তোমার বডিতে কতটুকু ফ্যাট আছে, আই মিন অ্যাডিপোজ টিস্যু আছে। হ্যাঁ, তাহলে যেহেতু হচ্ছে মনে করো উইমেনদের কথা যদি চিন্তা করো, উইমেনদের কি, তাদের হচ্ছে তোমার লোয়ার পার্সেন্টেজ অফ ওয়াটার আছে দেন মেন। কেন, কারণটা কি, কারণ উইমেনদের বডিতে কি অ্যাডিপোজ টিস্যুটা বেশি থাকে, তাই না, ফ্যাটটা বেশি থাকে। সো মনে করো একটা ওবেজ উইমেনের ওভারওয়েট উইমেনের হচ্ছে টোটাল বডি ওটা কত থাকতে পারে, 50% থাকবে। আর মনে করো একটা থিন ম্যান খুবই ফিট, তারা মনে করো টোটাল বডি ওটা 70% থাকবে। বুঝতে পারছো? তাই এটা ডিপেন্ড করে জেন্ডারের উপরে এন্ড অ্যাডিপোজ টিস্যুর উপরে। আচ্ছা, এরপরে আসো আমাদের ডিস্ট্রিবিউশনটা পড়বো, ডিস্ট্রিবিউশন, এবং আজকে ডিস্ট্রিবিউশনের ডিস্টারবেন্স পড়বো, যে ডিস্টারবেন্স হলে কি হয়। তারপরে আমরা রেনাল ব্লাড ফ্লো পড়বো, এটা আর রেনাল ক্লিয়ারেন্স পড়বো, এটা হচ্ছে আজকের টপিক।
তো ডিস্ট্রিবিউশন টু টোটাল বডি ওয়াটার আমাদের মেইনলি দুইটা কম্পার্টমেন্ট, আমাদের যে বডিতে মেজর দুটো কম্পার্টমেন্ট আছে, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, তাই না? এই দুইটা কম্পার্টমেন্ট আমরা ভাগ করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি ওয়াটারটাকে। সো এই যে আমাদের 60% মনে করো হচ্ছে ইয়া আছে, ওয়াটার আছে। সো একটা যদি তুমি যদি ইমাজিন করো যে একটা 70 কেজি যদি একটা মানুষ এর ওয়েট হয়েছে 70 কেজি, তাহলে তার 60% টোটাল বডি ওয়াটার, 60% মানে কত, 642 লিটার। 70 কেজির ভিতরে 42 লিটার হচ্ছে তো ওয়াটার, এইভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তাহলে 60%-এর ভিতরে আমাদের হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড এন্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড এন্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। তো ইন্টারসেলুলার ফ্লুইড কত পার্সেন্ট থাকে, আমি এগুলো খুব দ্রুত পড়ে যাচ্ছে কারণ এগুলো তোমরা জানো। ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে 40% অফ দ্য বডি ওয়েট, তাই না, আইসিএফ এ, আর 20% হচ্ছে ইসিএফ এ। তো এটা রুল আছে যেটা হচ্ছে, যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, 60-40-20 রুল, বোধহয় একবার এইভাবে 60-40-20 রুল। মানে কি, মানে 60% টোটাল বডি ওয়াটার, তার ভিতরে 40% আইসিএফ আর 20% হচ্ছে ইসিএফ। ওকে, আচ্ছা। সো এই যে দেখো, আমি যদি এই ফিগারটা পড়াই, তোমরা এগুলো রিডিং পড়বো, আমি যেটা বলছি সেটাই আছে। সো আমি যদি দেখাই, তো দেখো ফিগারটা খুব ভালো মতো খেয়াল করো। তাহলে টোটাল বডি ওয়াটার, ইন্টারসেলুলার ফ্লুইড তুমি হচ্ছে আবার ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার মাঝখানে অবভিয়াসলি একটা মেমব্রেন থাকবে, তাই না, একটা সেল মেমব্রেন থাকবে। এখন ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে কত পার্সেন্ট বললাম, 40%, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 20%। সো এই এক্সট্রাসেলুলার ফ্লুইড যে 20% আছে, তারও কিন্তু আবার ডিস্ট্রিবিউশন আছে, তারও আবার সাব ডিভিশন আছে। So আমি অ্যাজ এ হোল দুইটা ডিভিশন করছি, এন্ড ইসিএফ এর আবারও দুইটা সাব ডিভিশন আছে। ইসিএফ এর দুটো সাব ডিভিশন কি, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, একটা হচ্ছে প্লাজমা। একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, একটা হচ্ছে প্লাজমা। এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, কারণ এটা আমরা অনেক ডিটেলস পড়বো এখন। So আমি যেটা বলতেছিলাম, এটা মনে করো আমাদের টোটাল বডি ওয়াটার, হ্যাঁ। তো আইসিএফ, ইসিএফ, এখন আইসিএফ তো আইসিএফ আইসিএফ আমাদের কত আছে, 40%। এখন 40%, তাই না? আর ইসিএফ এ কত আছে, ইসিএফ হচ্ছে 20% টোটাল বডি ওয়াটার। ইসিএফ কে আবার দুইটা মেজর কম্পোনেন্ট আমরা ভাগ করতেছি, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল টিস্যু, একটা হচ্ছে প্লাজমা, ওকে। ইন্টারস্টিশিয়াল টিস্যু এন্ড প্লাজমা, খুবই ইম্পর্টেন্ট এটা বোঝাটা। এখন আমরা ডিটেলস এটা পড়বো যে কেন খুব বেশি ইম্পর্টেন্ট। সো দেখো, ইন্টারস্টিশিয়াল টিস্যু, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর হচ্ছে প্লাজমা, এই দুটাকে আমি 20% ভাগ করে দিচ্ছি। এখন তোমাদের যেটা বুঝতে হবে যে আমাদের বডির যেহেতু অসমোলারিটি বা বডি ফ্লুইড মেনটেন করে কারা, ইন্টারসেলুলার ফ্লুইডের যে কম্পোনেন্ট আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে কম্পোনেন্ট আছে, তারা, তাই না? সো ইন্টারসেলুলার ফ্লুইডের কম্পোজিশনটা কি আসলে, সেটা বুঝতে হবে। সো ইন্টারসেলুলার ফ্লুইড মানে কি, ইন্টারসেলুলার ফ্লুইড মানে হচ্ছে ইজ দ্য ওয়াটার ইনসাইড দ্য সেলস। তো বুঝতে পারতেছো, তাই না, যার ভিতরে আমাদের অল সলিউটস ডিজলভ থাকে, সলিউটস গুলা ডিজলভ থাকে। সলিউটস মানে কি এটা বুঝতে হবে, সলিউটস মানে কি ভাইয়া, সলিউটস মানে কি, সলিউটস মানে যে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, এগুলোকে আমরা সলিউটস বলি, হ্যাঁ, প্রোটিন। সো তুমি চিন্তা করো যে আইসিএফ ইজ দ্য ওয়াটার ইনসাইড দ্য সেলস ইন হুইচ all intercellular solids are dissolved. It constitutes 2/3 of the total body water. তুমি জানো অলরেডি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর ক্যাটায়ন্স কি, তোমাকে জানতে হবে। আইসিএফ এর মেজর ক্যাটায়ন্স, হ্যাঁ, আইসিএফ এর মেজর ক্যাটায়ন্স সেটা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিনস আছে, অর্গানিক ফসফেট আছে। অর্গানিক ফসফেট কি কি, এটিপি, এডিপি, এএমপি। আমি কিন্তু তোমাদেরকে অনেকবার ধরবা হচ্ছে পড়ানোর সময়, প্রোটোরেনাল সিস্টেম, যে আইসিএফ এর মেজর ক্যাটায়ন্স কি কি আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম না বললে কিন্তু খবর আছে। ওকে, হচ্ছে আইসিএফ। এন্ড ইসিএফ এর হচ্ছে, ইসিএফ জিনিসটা কি, ইসিএফ মানে হচ্ছে ফ্লুইড আউটসাইড দ্য সেলস। তোমরা বুঝো 20%, না? তারপর সাবডিভিশন হচ্ছে প্লাজমা এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তোমরা জানো সেটা। বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের ইসিএফ এর মেজর ক্যাটায়ন্স গুলো কি, আমাদের ইসিএফ এর মেজর ক্যাটায়ন্স হচ্ছে সোডিয়াম, আর মেজর অ্যানায়ন্স হচ্ছে ক্লোরাইড আয়ন এন্ড বাইকার্বনেট আয়ন। ওকে, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। আচ্ছা, মেজারিং দা, আচ্ছা তাহলে আমাদের এটা ডান, বডি হচ্ছে ডিস্ট্রিবিউশন করলাম, এটা ডান। মেজারিং ভলিউমস অফ বডি ফ্লুইড কম্পোনেন্টস, এইটা আসলে খুবই লো ইয়েল্ড, এবং এইটা আমি আসলে পড়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমরা যেটা করতে পারো, তোমরা যদি ইন্টারেস্টেড হও, এটা একবার রিডিং পড়তে পারো, এক পেজ আছে বোধহয়। আর রিডিং না পড়লেও জাস্ট এই এই টেবিলটা পড়ে ফেলো, হ্যাঁ, যে আমি যে টোটাল যে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট আছে, আমি মার্কারটা কি আমি হচ্ছে এর মার্কারটা কি, লাইক টোটাল বডি ওয়াটার মার্কার কি, ডিটিও, টিএইচও, অ্যান্টিপাইরিন, ইসিএফ এর মার্কার কি, সালফেট ম্যাগনেটোলিজিন। এই জাস্ট এইটা পড়ো, হ্যাঁ, এই যে টোটাল বডি ফ্লুইড কম্পার্টমেন্টের মার্কার, এই আর কিছু লাগবে না। তো এখন আমাদের অল ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে শিফটস অফ ওয়াটার বিটুইন বডি ফ্লুইড কম্পার্টমেন্টস। ওয়াটারের যে শিফটিং, বডি ফ্লুইড কম্পার্টমেন্টস এর ভিতরে ওয়াটার শিফটিংটা কি, মানে আইসিএফ থেকে কখন ইসিএফ এ যাচ্ছে, মানে ইন্টারচেঞ্জেস কখন হচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই কান্ট এমফাসাইজ দ্যাট, হ্যাঁ, এটা খুব আমাদের বুঝুন। সেটা হচ্ছে আমাদের যে ভলিউম,
ভলিউম অফ এ বডি ফ্লুইড কম্পার্টমেন্ট মানে কি, মানে হচ্ছে আইসিএফ এর ভলিউম কতটুকু বা ইসিএফ এর ভলিউম কতটুকু, এটা ডিটারমাইন কে করতেছে? প্রাইমারিলি ডিটারমাইন করতেছে যে দ্য অ্যামাউন্ট অফ সলিড ইট কন্টেন্স, মানে সলিড গুলো ডিটারমাইন করতেছে যে তার তার ভিতরে কতটুকু সলিড আছে। ওকে, সো ফর এক্সাম্পল ইসিএফ ইজ ডিটারমাইন কি, এক্সট্রাসেলুলার ফ্লুইড ডিটারমাইন হয় কিভাবে, যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কত, এটা আসলে ডিটারমাইন কে করে? কে করে বলো, আমি একটু আগে বলছি সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট, না সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন হচ্ছে মেইনলি ক্লোরাইড আয়ন বাইকার্বনেট। আচ্ছা, আইসিএফ এর ক্ষেত্রে আমি বলছি অলরেডি। আচ্ছা, কথা হচ্ছে তাহলে এই যে এগুলা কি সলিড বা অসমলস, অসমোলারিটিটা কি, অসমোলারিটি ডেফিনিশনটা কি? অসমোলারিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস, তাই না? যে যে হচ্ছে আমাদের অসমল গুলো অ্যাক্টিভ বডি ফ্লুইডে, সে অসমল গুলো যে অ্যাক্টিভ হচ্ছে বডি ফ্লুইডে, তারা তাদের যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা অসমোলারিটি বলতেছি। ওকে, আমি যদি একদমই সোজা ভাষায় বলি, সোজা বাংলায় বলি, যে আমাদের যে সলিড গুলো আছে অসমল গুলো আছে তাদের যে কনসেন্ট্রেশন সেটা অসমোলারিটি। ঠিক আছে, লাইক সোডিয়াম, গ্লুকোজ, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্ব, ক্লোরাইড আয়ন এগুলা। ওকে, সো খুবই সোজা। আচ্ছা, তাহলে অসমোলারিটি আর অসমোলারিটি সেম জিনিস, শুধুমাত্র ইউনিটটা বাদে, মানে ইউনিটে এদের ডিফারেন্স ডিফারেন্স করা হয়েছে না, একটা লিটার একটা কেজিতে। তো এগুলো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ইউএসসি মিলে আমাদের প্রফের মতো না যে হচ্ছে তুমি আজাইরা জিনিস পড়ে থাকবে, তো তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে আসলে অসমোলারিটি মানেটা কি। আচ্ছা, তাহলে আমাদের যে নর্মাল ভ্যালু ফর অসমোলারিটি অফ বডি ফ্লুইডস ইজ 290 মিলি অসমোল পার লিটার। মানেটা কি, এটা মানেটা কি? এবার সিম্পলিসিটি করার জন্য তুমি 300 বলতে পারো, মানে এটা হচ্ছে আমাদের পার লিটারে, আমি আবার বলতেছি, পার লিটার বডি ফ্লুইডে এই যে 300 মিলি অসমোল থাকে, বা পার লিটার বডি ফ্লুইডে 290 মিলি অসমোল থাকে। মিলি অসমোল মানে কি, অসমোল কারা, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলো থাকে। ওকে, যে অসমোটিক্যালি অ্যাক্টিভ যে সাবস্টেন্স সেগুলো থাকে, তাদের কনসেন্ট্রেশন বোঝা যাচ্ছে, এটা হচ্ছে অসমোলারিটি। তাহলে আমি প্লাজমা অসমোলারিটি কেমনে ডিটারমাইন করতে পারি, প্লাজমা অসমোলারিটি কেমনে ডিটারমাইন করতে পারি? আচ্ছা, প্লাজমা অসমোলারিটি ডিটারমাইন করার একটা ল আছে, সেটা হচ্ছে 2 ইনটু প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন। আমরা আবার বলতেছি 2 মাল্টিপ্লাই প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন প্লাস গ্লুকোজ ডিভাইডেড বাই 18 প্লাস বিবিএন মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ডিভাইডেড বাই 2.8। তাহলে প্লাজমা অসমোলারিটি মানে কি? তুমি আগে বুঝো যে ভাই প্লাজমা অসমোলারিটি তুমি ডিটারমাইন করবে, এটা আসলে মানেটা কি। মানে এটা হচ্ছে প্লাজমার অসমোলারিটি কত, সোজা হিসাব প্লাজমার অসমোলারিটি কত। ওকে, সোজা হিসাবে বার করার জন্য একটা ইকুয়েশন আছে। সো এটা হচ্ছে সেই ইকুয়েশন, যে তাহলে প্লাজমা সোডিয়াম মানে কি, প্লাজমা সোডিয়াম মানে হচ্ছে প্লাজমাতে সোডিয়ামের কনসেন্ট্রেশন। প্লাজমা গ্লুকোজ মানে কি, প্লাজমাতে গ্লুকোজের কনসেন্ট্রেশন। আর বিবিএন মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, তো বুঝোই। আচ্ছা, তাহলে সোডিয়ামের সাথে আমি কেন 2 মাল্টিপ্লাই করছি, কারণ সোডিয়াম তো ক্যাটায়ন, সেই ক্যাটায়নকে ব্যালেন্স করার জন্য তোমার অ্যানায়ন লাগবে। সেই অ্যানায়ন দুটো কি মেইনলি কি ছিল, প্লাজমা কিসের কম্পোনেন্ট বলা, প্লাজমা ইসিএফ এর কম্পোনেন্ট না আইসিএফ এর কম্পোনেন্ট? আমি একটু আগেই বলছি যে প্লাজমা হচ্ছে ইসিএফ এর কম্পোনেন্ট। ইসিএফ কে আমি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর প্লাজমা দিয়ে ভাগ করতে পারি। তো ইসিএফ এ মেজর ক্যাটায়ন ছিল সোডিয়াম, আর অ্যানায়ন কি আছে, অ্যানায়ন হচ্ছে বাইকার বা ক্লোরাইড আয়ন। সোডিয়ামকে ব্যালেন্স করতে হলে আমাকে দুইটা যে মেজর যে অ্যানায়ন আছে সেগুলো লাগবে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর বাইকার। এই জন্য আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, আচ্ছা, কি হচ্ছে আমি বুঝতেছি না যে তোমাদের। আচ্ছা, আমাকে এখন বলো তো যে এই যে কালার করার জন্য তোমাদের কি অথরিটি দেওয়া আছে, লাইক এটা কি কোনো সিস্টেম আছে যে অথরিটির সময় আমার কাছে থাকবে? এর আগে দেখি একদিন ক্লাস করার সময় কেউ উল্টাপাল্টা কি ড্র করতেছে, এটার কারণটা কি আমাকে বলো তো? তোমাদের কি মানে স্পেশাল লেগেছে, মানে ফোনের? ভাইয়া ভুল করে এখানে ভাইয়া ভুল করে চাপ লেগে চলে গেছে। সেটা বুঝতে পারছি, ভুল করে চাপ লেগে চলে গেছে, বাট তোমরা কিভাবে পাচ্ছ? আমি বলতেছি, আমি মিন করতেছি এটা যে আমার কাছে কি অথরিটি অপশনস আছে যে শুধুমাত্র আমি এডিট করতে পারবো, ওটা বলতেছি। ভাইয়া সেটিংস এ অ্যানোটেশন নামে একটা অপশন থাকে, ওটা অফ করে দিলেই আর কেউ করতে পারবে। সেটিংস, আচ্ছা, আমি এটা অ্যানোটেশনটা আমি পরে দেখবো, আমি পরে ঠিক করি, মানে তোমরা কাইন্ডলি কেউ ওইগুলা করে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অসমোলারিটির কথা বলতেছিলাম। অসমোলারিটি তুমি কেমনে হচ্ছে মেজার করবা, সেটা হচ্ছে 2 ইন্টু প্লাজমা সোডিয়াম, দেন হচ্ছে 2 ইন্টু প্লাজমা সোডিয়াম প্লাস গ্লুকোজ ডিভাইডেড বাই 18 প্লাস ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ডিভাইডেড বাই 2.8। ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট।
আচ্ছা, সো গ্লুকোজে কেন তুমি 18 দিয়ে ডিভাইড করছো হচ্ছে, আর বা আমি ব্লাড নাইট্রোজেনে কেন 2.8 ডিভিশন করছি, এটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। সেটা হচ্ছে কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে গ্লুকোজ আমরা কিসে হচ্ছে, গ্লুকোজ ইউনিটটা কি, এখানে ম্যাগনেসিয়াম পার ডেসিলিটার আমরা যেটা ইউজ করি, তাই না? বাট সেটাকে আমি যদি মিলি অসমোল পার লিটারে ইয়া করতে চাই, কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের 80 দিয়ে 18 দিয়ে ডিভাইড করতে হবে। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সেম, মিলিগ্রাম বা পার ডেসিলিটারে ইউনিটটা ইউজ করি, সেটাকে আমি মিলি অসমোল পার লিটারে কনভার্ট করার জন্য 2.8 দিয়ে ভাগ করেছি, সেই এছাড়া আর অন্য কোনো কারণ নেই। ওকে, সো ডান। আচ্ছা, এখন মনে করো স্টেডি স্টেটে, মানে একদম নর্মাল স্টেটে, সেটা হচ্ছে আমাদের ইন্টারসেলুলার অসমোলারিটি যেটা থাকে, মানে ইন্টারসেলুলার স্পেসে বা ইন্টারসেলুলার যে ফ্লুইডে যে অসমোলারিটি আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে যে অসমোলারিটি, সেটা সেম থাকে। ওকে, ইন আদার ওয়ার্ডস অসমোলারিটি ইজ দ্য সেম থ্রুআউট দ্য বডি ফ্লুইডস। এখন এই যে ইকুয়ালিটি মেনটেন করার জন্য এই যে খুবই ইম্পর্টেন্ট কথা বলবো এখন আমি, সেটা খুব ভালো মতো খেয়াল করবো। সেটা হচ্ছে অসমোলারিটির ইকুয়ালিটি মেনটেন করার জন্য ওয়াটার শিফটস ফ্রিলি অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। ওকে, মানেটা কি, মানে হচ্ছে তুমি এই যে যেন আমাদের ইসিএফ এন্ড আইসিএফ এর অসমোলারিটি সেম থাকে, সেটার জন্য আমাদের ওয়াটার একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করবে। সো দাস ইফ এ ডিস্টারবেন্স অকার্স, যদি কোনো ডিস্টারবেন্স অকার্স, টু চেঞ্জ দ্য ইসিএফ অসমোলারিটি, water will shift across the cell members to make ICF osmolarity equal to the new ECF osmolarity। মানে এটা কি, এটা কথাটার মানেটা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনে যেটা বললাম, মনে করো আইসিএফ ইসিএফ, ঠিক আছে, ভিতরটা ইসিএফ বাইরেটা ইসিএফ। সো মনে করো এখানে যে পার্টিকলস গুলো আছে, এখানে যে পার্টিকলস গুলো আছে, আইসিএফ যে পার্টিকল আছে সেটা সমান, যেহেতু অসমোলারিটি আইসিএফ এন্ড ইসিএফ এ, আইসিএফ মানে ভিতরে আইসিএফ মানে বাইরে, অসমোলারিটি সমান। কোনো কারণে খুব ভালো মতো খেয়াল করো, কোনো কারণে যদি ইসিএফ এর অসমোলারিটি বাড়ে, মনে করো দেখো এখানে 4টা অসমোলস রাখছি আমি, এখানে 4টা অসমোলস, এখানে মনে করো কোনো কারণে ইসিএফ এর অসমোলারিটি বেড়ে গেল, এখন কি হবে? তাহলে কোনো কারণে যদি ইসিএফ এর অসমোলারিটি বাড়ে, আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে যেন অসমোলারিটিটা আমি আবারও বলতেছি, যেন অসমোলারিটি ইসিএফ এন্ড আইসিএফ এর সমান হয়, আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। তাহলে কোনো কারণে যদি ইসিএফ এর অসমোলারিটি বাড়ে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আইসিএফ থেকে ফ্লুইড, আইসিএফ থেকে অসমোল না কিন্তু ফ্লুইড, তাই না, আইসিএফ থেকে ফ্লুইডটা ইসিএফ এ শিফট করতে পারি, আইসিএফ থেকে ফ্লুইডটা হচ্ছে ইসিএফ এ শিফট করতে পারি। তো ইসিএফ এ কেন শিফট করতে পারি, ইসিএফ এ কেন শিফট করবো, কারণ যেন আমাদের ইসিএফ এন্ড আইসিএফ এ তখন অসমোলের কনসেন্ট্রেশনটা সেফ হয়ে যায়। কারণ কি, কারণ ইসিএফ এ যখন বেশি বেশি ওয়াটার আসবে, তাই না, আর বেশি বেশি ওয়াটার মানে কি, তখন তার মানে অসমোলের কনসেন্ট্রেশনটা কমে যাবে, তখন তাহলে ইসিএফ এর যে অসমোলারিটি আর আইসিএফ এর অসমোলারিটি কনসেন্ট্রেশন সমান হয়ে যাবে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তো আমরা এখন এক্সাম্পল দিব, এটা এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবো। বললাম যে কি করতেছে এগুলা, এইগুলো তো ইংরেজি হয় না এখন। এবার যে করবে তার খবর আছে, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা যেটা করতেছি, তাহলে দেখো এই কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা হচ্ছে এখন আমরা এক্সাম্পল, ক্লিনিক্যাল এক্সাম্পল, তোমাকে একটা আমি দেখালাম থিওরিটিক্যাল একটা বিষয়টা দেখালাম, এখন আমরা ক্লিনিক্যাল এক্সাম্পল, ক্লিনিক্যাল এক্সাম্পল পড়ানোর আগে দুইটা টার্ম আপনাদেরকে আমি ডিসক্রাইব করতে চাই, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভলিউম কন্ট্রাকশন কি আর ভলিউম এক্সপ্যানশন কি, এন্ড আইসোসমেটিক কি, হাইপারঅসমোটিক কি, হাইপোঅসমোটিক কি, এগুলো মানে কি। ভলিউম কন্ট্রাকশন মানে ডিক্রিজ ইন ইসিএফ ভলিউম, আমরা বলতেছি কন্ট্রাকশন মানে কমে যাওয়া, মনে করবা কন্ট্রাকশন মানে হচ্ছে কমে যাওয়া। সো আমরা যে ভলিউম নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা ভলিউম বলতে মেইনলি আমাদের ইসিএফ এর ভলিউম বুঝি, তাই না, আমাদের যে ব্লাড বা প্লাজমা, এইগুলোর ভলিউমটা কি, ব্লাডটা কি, ইসিএফ এর কম্পোনেন্ট, তাই না, প্লাজমা মানে কিসের কম্পোনেন্ট, ইসিএফ এর কম্পোনেন্ট। ইন্টারস্টিশাল যে ফ্লুইডের কথা বলতেছি, এটা কিসের কম্পোনেন্ট, ইসিএফ এর কম্পোনেন্ট। তো আমরা মেইনলি বডি ফ্লুইড বলতে ইসিএফ এর কম্পোনেন্টটা বুঝি অ্যাজ এ হোল। তো ভলিউম কন্ট্রাকশন মানে বুঝি আমরা যখন বলি যে তুমি একটা পেশেন্ট হাইপারভলিউমিক শকে চলে গেছে, তোমার ভালো মতো খেয়াল করো, আমি শকে পড়াইছি, হাইপারভলিউমিক শক মানে কি, হাইপারভলিউমিক শক মানে ইসিএফ এ আমাদের কম্পোনেন্ট, ফ্লুইড কম্পোনেন্টটা কমে গেছে বা ইসিএফ এর ফ্লুইডটা কমে গেছে, এটা হচ্ছে কথা। ওকে, তাহলে ভলিউম কন্ট্রাকশন মানে হচ্ছে ডিক্রিজ ইন ইসিএফ ভলিউম, ভলিউম এক্সপেনশন মানে কি, ইনক্রিজ ইন ইসিএফ ভলিউম। এই দুটা সোজা টার্ম তোমাদেরকে বুঝতে হবে।
এখন হচ্ছে আইসোঅসমোটিক, হাইপারঅসমোটিক এন্ড হাইপোঅসমোটিক মানে কি? এই অসমোটিক, আইসোঅসমোটিক, হাইপারঅসমোটিক এন্ড হাইপোঅসমোটিক রিফার টু দ্য অসমোলারিটি অফ ইসিএফ। মানে হচ্ছে আইসোঅসমোটিক মানে হচ্ছে ইসিএফ এর অসমোলারিটিতে কোনো চেঞ্জ নাই। আমি আবারও বলতেছি, আইসোঅসমোটিক মানে হচ্ছে এমন একটা ডিস্টারবেন্স যেখানে ইসিএফ এর অসমোলারিটিতে কোনো চেঞ্জেস আসে নাই। মানে কি? মানে মনে করো এইটা হচ্ছে আইসিএফ, এটা হচ্ছে ইসিএফ, তাই না? এটা হচ্ছে ইসিএফ মনে করো ব্লাড ভেসেলের ভিতরে। সো আইসোস্পোটিক মানে হচ্ছে, মনে করো আইসোস্পোটিক মানে হচ্ছে এই যে ব্লাড ভেসেল থেকে তোমার অসমল লিক হয়ে যাচ্ছে, অসমল কোনো কোনো লিক হচ্ছে, কিন্তু আমাদের অসমোলারিটির কনসেন্ট্রেশন কমবে না। কিভাবে সেটা সেটা আমরা পরে পড়বো, বাট তোমাকে আমি বোঝাতে চাচ্ছি যে আইসোস্পোটিক মানে হচ্ছে আমার যে ইসিএফ এর অসমলের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। ওকে, অসমল কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। সেটা ফ্লুইড বার হতে পারে অথবা ফ্লুইড ভিতরে ঢুকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট যেমনই হোক অসমলের কনসেন্ট্রেশন আনচেঞ্জ থাকবে, কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, ফ্লুইড বার হতে পারে বা ফ্লুইড ভিতরে ঢুকতে পারে, সেটা কনস্ট্যান্ট না। তো আবার মনে করো এখন হাইপারস্পোটিক মানে কি? হাইপারস্পোটিক মানে হচ্ছে আমাদের যেটা বললাম যে মনে করো ভেসেলের ভিতরে ফ্লুইড ঢুকতে পারে বা ভেসেল থেকে ফ্লুইড লিক হতে পারে, যেমন একটা হতে পারে, বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে অসমোলারিটিটা বাড়বে, অসমোলারিটিটা বাড়বে। সেটাকে আমরা বলতেছি হাইপার অসমোলার। ওকে, হাইপার অসমোলার ফ্লুইড বা হাইপার অসমোলারিটি বলতেছি, ইসিএফ এর অসমোলারিটি ইজ ইনক্রিজড। আবার মনে করো যে তোমার ফ্লুইড ভেসেল থেকে লিক হতে পারে অথবা ঢুকতে পারে, যেমন একটা, বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে অসমোলারিটি ইজ ডিক্রিজ, অসমোলারিটি কমবে। সেটা আমরা কি বলতেছি? হাইপোঅসমোটিক ফ্লুইড বা ইসিএফ অসমোলারিটি ইজ ডিক্রিজড। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা ক্লিনিক্যালে যে এক্সাম্পল দিব তখন আশা করি তোমরা বুঝতে পারবে ফ্যাক্ট গুলো কি। এখন আমরা ডিজিজ যখন পড়বো আর কি, ক্লিনিক্যাল এক্সাম্পল বলতে ডিজিজ গুলো কথা বলবো। সো এখন আমরা যে ডিজিজটা শুরু করবো পড়া, দেখো সেটা হচ্ছে আচ্ছা, তাহলে হাইপারসমোটিক ডিস্টারবেন্স মিন্স হচ্ছে ইনক্রিজ ইন ইসিএফ অসমোলারিটি, হাইপোসমোটিক মানে হচ্ছে দেয়ার হ্যাজ বিন ডিক্রিজ ইন ইসিএফ অসমোলারিটি। তোমরা বুঝো। একটা প্রশ্ন আমাদেরকে আমি হচ্ছে পড়তে হবে, সেটা চিন্তা করবা যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভেন্টস দ্যাট অকার ইন দিস ডিস্ট্রিবিউশন disturbances a three step approach should be used। মানে এটা কি? মনে করো তোমার বডিতে ভলিউম আর অসমোলারিটি কোনো চেঞ্জ হয়েছে, যে কোনো চেঞ্জেস আসছে, তোমার মাথায় আগে প্রশ্ন আসতে হবে আইডেন্টিফাই এনি চেঞ্জ অকারিং ইন দা ইসিএফ। মানে আমাদের ইসিএফ এ কোনো চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ, এটা তুমি আইডেন্টিফাই করলা। এখন তুমি দেখলা যে হ্যাঁ ইসিএফ এ চেঞ্জ হয়েছে, ইসিএফ এ চেঞ্জ হয়েছে মানে বডি ফ্লুইড বাড়ছে বা বডি ফ্লুইড কমছে, যে কোনো একটা। এখন তাহলে তোমার প্রশ্ন আসতে হবে মাথায় তিনটা। সেটা হচ্ছে ফার্স্ট, যে আমার কি ইসিএফ এ কোনো সলিউট অ্যাড হয়েছে কিনা, ওকে, অথবা আমার কি ইসিএফ থেকে কোনো ওয়াটার লস হয়েছে কিনা, তোমাকে এটা চিন্তা করতে হবে। আচ্ছা, সলিউট অ্যাড হয়েছে কিনা, ওয়াটার লস হয়েছে কিনা। দেন সেকেন্ডে তুমি কি চিন্তা করবে, যে এই যে যে সলিউট অ্যাড হচ্ছে বা ওয়াটার যে লস হচ্ছে, এই যে চেঞ্জেস গুলো হচ্ছে এর কারণে আমাদের অসমোলারিটির কোনো চেঞ্জ হচ্ছে কিনা, ইসিএফ এর অসমোলারিটির কোনো চেঞ্জ হচ্ছে কিনা। বুঝতে পারছো আমার কথা? থার্ডলি তুমি চিন্তা করবা, যদি ইসিএফ এর অসমোলারিটি চেঞ্জ হয় তাহলে ওয়াটার কোন দিকে শিফট করবে, সেলের ভিতরে শিফট করবে না সেলের বাইরে শিফট করবে। আমি আবার বলতেছি খুবই সোজা, এগুলো পেঁচাবে না, আমি আবার একবার বলতেছি, খুব ভালো বোঝার চেষ্টা করবে। তুমি আগে আইডেন্টিফাই করবা যে তোমার একটা পেশেন্টের বডিতে ইসিএফ এর কোনো চেঞ্জ আসতেছে কিনা, চেঞ্জেস আসতেছে কিনা। তুমি ডিটেক্ট করলা যে ইসিএফ এর চেঞ্জ আসতেছে, শেষ। এখন চিন্তা করবা তাহলে ইসিএফ এর চেঞ্জেস আসছে, কি হয়েছে, সমস্যাটা কি, আমি কি সোলো টোকেন অ্যাড করলাম না আমার ইসিএফ থেকে ওয়াটার লস হয়েছে। এটা তুমি আগে চিন্তা করবা। দেন তুমি কি চিন্তা করবা, যে আমার যে চেঞ্জেস গুলো আসছে এটার জন্য কি আমার ইসিএফ এর অসমোলারিটি কমছে না বাড়ছে। থার্ড স্টেপটা কি চিন্তা করবা, যে এই যে ইসিএফ এর অসমোলারিটি যে চেঞ্জেস আসলো, বাড়লো অথবা কমলো, এই জন্য আমার ওয়াটার শিফট কোন দিকে করবে, সেলের ভিতরে না সেলের বাইরে। ওকে, সো এইটা হচ্ছে ফ্যাক্ট। তখন আমি থিওরিটিক্যাল কথাবার্তা পড়াচ্ছিলাম, এখন আমি এক্সাম্পল পড়াবো আমাদের রিয়েল লাইফ, এখন তোমরা আসলে ভালো মতো বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পল দেখো, কনসেন্ট্রেশন 100% লাগবে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আমাদের কোন কোন কন্ডিশনে, কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন হয়? তো ডায়রিয়া, একটা ডায়রিয়ার পেশেন্ট বা একটা বার্নের পেশেন্ট। সো দুইটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে একটা ডায়রিয়ার পেশেন্ট, লুজ মোশনের পেশেন্ট, একটা বার্নের পেশেন্ট। তো চিন্তা করো, তো ডায়রিয়ার এন্ড বার্নের পেশেন্টের আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন হয়, এটা মানে কি সেটা আমরা পড়বো, বাট এক্সাম্পল দুটা খুব ভালো মতো মেমোরাইজ করতে হবে। এখন দেখো বুঝো যে কেন
আইসোঅসমোটিক ভলিউম কন্ট্রাকশন কথাটার মানে আগে বলছো। আইসোঅসমোটিক মানে হচ্ছে ইসিএফ এর অসমোলারিটি ইজ আনচেঞ্জড, ইসিএফ এর অসমোলারিটি ইজ আনচেঞ্জড আইসোঅসমোটিক। আর ভলিউম কন্ট্রাকশন মানে হচ্ছে ইসিএফ এর ভলিউম ইজ ডিক্রিজড। খুব ইন্টারেস্টিং, আমি আবার বলতেছি। আইসোঅসমোটিক মানে হচ্ছে ইসিএফ এর osmolarity is unchanged but volume of ECF is decreased. তাহলে এই পার্সন উইথ ডায়রিয়া, তাহলে একটা পেশেন্টের যে ডায়রিয়া হয়, একটা ডায়রিয়া নিয়ে যদি একটা কোনো পার্সনের কাছে আসে, তাহলে ডায়রিয়াতে কি হয়? ডায়রিয়া পেশেন্ট লুজেস দ্য লার্জ ভলিউম অফ ফ্লুইড ফ্রম দ্য জিআইটি ট্র্যাক্ট, তোমরা জানো। বিষয়টা হচ্ছে কেন আইসোঅসমোটিক ভলিউম কন্ট্রাকশন হচ্ছে, কারণ তার বডি থেকে যথেষ্ট পরিমাণে ফ্লুইড লস হচ্ছে, তাহলে ভলিউম কন্ট্রাকশন বুঝতে পারতেছে, কমন সেন্স। বাট হ্যাভিং সেড দ্যাট, তার বডি থেকে যে ফ্লুইডটা লস হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তার যে অসমোলারিটি, তার যে অসমোলারিটি বডি থেকে যে ফ্লুইডটা লস হচ্ছে তার অসমোলারিটি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্যাট অফ ইসিএফ। ইট ইজ আইসোঅসমোটিক। মানেটা কি? মানে হচ্ছে একটা পেশেন্টের ডায়রিয়া হয়েছে, ঠিক আছে? ডায়রিয়া হয়ে মনে করো এই যে ব্লাড ভেসেল, তুমি চিন্তা করো, মনে করো ভিতরে মনে করো কয়টা আছে? 4টা, ঠিক আছে? তাহলে একটা অসমোলারিটি কনসেন্ট্রেশন মনে করো 20, ইসিএফ অসমোলারিটি 20, জাস্ট ইমাজিন। এখন এই পেশেন্টের ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হয়ে কি হয়েছে বলো? পেশেন্টের ডায়রিয়া হয়ে মনে করো এই বডিতে মনে করো ফ্লুইড ছিল, এই পোর্শনটাতে, এই স্পেসটাতে ফ্লুইড ছিল 1 লিটার, ঠিক আছে? আর অসমোলারিটি মনে করো 20। তাহলে এখন তার 1 লিটার ফ্লুইড লস হয়ে গেছে, তার 1 লিটার ফ্লুইড লস হয়ে গেছে ডায়রিয়াতে। তো সঙ্গে মনে করো 2টা অসমোলো লস হয়েছে, দেখো 2টা অসমোল গেছে। তাহলে কি হচ্ছে বলো দেখি? তার 2টা অসমোল আছে ও 1 লিটার ফ্লুইড আছে। দ্যাট মিনস তার যে কনসেন্ট্রেশনটা সেটা চেঞ্জেস হয় নাই। তো মনে করো আমাদের এখানে যে, আমি আবারও বলতেছি, তো এখানে মনে করো 20টা, ওকে 20টা না, আমি এখানে কয়টা আছে? 20টা না, আমি 20টা 4টা, এখানে 4টা অসমল আছে। ইসিএফ এ 4টা অসমল আছে, 2 লিটার ফ্লুইড আছে, তাহলে কনসেন্ট্রেশন কত? 4টা অসমল 2 লিটার ফ্লুইড, কনসেন্ট্রেশন 2, কনসেন্ট্রেশন 2। আশা করি বুঝতে পারছো। এখন ওই পেশেন্টের ডায়রিয়াতে 1 লিটার ফ্লুইড লস হয়ে গেছে, সাথে 2টা যে অসমল, 2টা অসমল মনে করো বের হয়ে গেছে, থাকে কয়টা অসমল? 2টা অসমল। ফ্লুইড আছে কয় লিটার? 1 লিটার। এখন কনসেন্ট্রেশন কত? স্টিল কনসেন্ট্রেশন ইজ, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে তার যে পেশেন্টের যে ফ্লুইডটা লস হচ্ছে, ফ্লুইডের সাথে অসমোল লস হচ্ছে। ওকে, তাহলে একটা ডায়রিয়ার পেশেন্টের সাথে ফ্লুইডের সাথে অসমোল লস হচ্ছে, এই জন্য তো ডায়রিয়ার পেশেন্টের কি আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তোমরা সবাই জানো। ইলেকট্রোলাইটস মানে কি? ইলেকট্রোলাইটস মানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। তাহলে একটা পেশেন্টের যে অসমোল লস হচ্ছে বলেই তো পেশেন্টের হাইপোনাট্রিয়া ডেভেলপ করতে পারে, হাইপোকালিমিয়া ডেভেলপ করে ডায়রিয়ার পেশেন্টে, তাই না? তো আমি যেটা মেইন কথা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ডায়রিয়া এবং বার্ন, এই পেশেন্টের ফ্লুইড লসের সাথে সাথে আমাদের বডি থেকে অসমোল গুলো লস হয়, ইলেকট্রোলাইটস গুলো লস হয়। এই জন্য আমাদের যে ভলিউম কন্ট্রাকশনটা হয়, যে বডি ফ্লুইড ডিস্টারবেন্সটা হয়, সেটাকে আমরা বলতেছি আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আশা করি তোমরা বুঝছো, এর সাথে সোজা হবে দেখে তোমরা কথা বলবে, যেটাকে বলতেছি আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। যেটা আমি যা বললাম সেটা এখন লেখা আছে, তোমরা দেখবা। দেখো যে this is a disturbance of loss of isosmotic fluid, as a result ECF volume decreases। আচ্ছা, তাহলে ECF ভলিউম কমে যায়, বাট দেয়ার ইজ নো অ্যাকম্পেনিং চেঞ্জ ইন দা ইসিএফ অসমোলারিটি। এটা এই কথাটা ভালো যে আমার ইসিএফ ভলিউম কমে যাচ্ছে, তাই না? বাট কেন ইসিএফ অসমোলারিটিতে কোনো চেঞ্জ হচ্ছে না? কারণটা হচ্ছে যে ফ্লুইডটা লস হয়েছিল সেটা হচ্ছে আইসোঅসমোটিক ফ্লুইড, মানে সঙ্গে সঙ্গে অসমোলা লস হয়েছিল। ওকে, তাহলে যখন অসমোলারিটিতে চেঞ্জ হবে না তখন তো কোনো ফ্লুইড শিফট হবে না, এই কথাটা আমরা বলতে চাচ্ছি। যে আমি তো দেখো, আমি একটু আগে পড়াইছিলাম যে তোমাদের ফার্স্ট চিন্তা আসবে মাথায় যে বডি ফ্লুইডে কোনো চেঞ্জ হয়েছে কিনা। হয়েছে, তো চেঞ্জ হওয়ার পরে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার তুমি পাইছো, হ্যাঁ চেঞ্জ হয়েছে। এই যে দেখো আমাদের 3 স্টেপ কোশ্চেন করলাম, চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো চেঞ্জ হওয়ার পরে চিন্তা করো যে ইনক্রিজ ডিক্রিজ অন নেসেলস ইন ইসিএফ অসমোলারিটি, বাড়বে কমবে না, কোনো চেঞ্জ হবে না, ইসিএফ অসমোলারিটি কোনো চেঞ্জ হবে না, তাই না? তো আমাদের সেকেন্ড প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি। থার্ড প্রশ্ন তো যার প্রয়োজন হচ্ছে না। তো যেহেতু অসমোলারিটি কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য ওয়াটারের শিফটের কোনো প্রয়োজন নাই। তো এই জন্য ইসিএফ ভলিউম ইজ ডিক্রিজ। দেখো শুধু আমাদের ইসিএফ ভলিউমটা কমবে, তাই না? যেহেতু আমাদের ডায়রিয়া বাড়লে ইসিএফ থেকে ফ্লুইড লস হচ্ছে, আইসিএফ ভলিউম ইজ আনচেঞ্জড। আনচেঞ্জড, ওকে, এনসি মানে হচ্ছে আনচেঞ্জড, অসমোলারিটি ইজ আনচেঞ্জড, হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিন বাড়বে। সো এই 3টা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইসিএফ ভলিউম, আইসিএফ ভলিউম আর অসমোলারিটি। আর এই 2টা আমি একবারই বলে দিব, লো ইয়েল্ড, বাট একবারই বলে দিব, বাকিগুলো তোমরা নিজেরাই অ্যাপ্লাই করবা সোজা। সেটা হচ্ছে তোমার বডিতে যখন ফ্লুইড লস হচ্ছে, যখন তোমার বডিতে ফ্লুইড লস হচ্ছে তখন তো হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বাড়বে। কেন? কারণ তোমার বডি থেকে তো হেমাটোক্রিট লস হচ্ছে না, প্লাজমা প্রোটিন লস হচ্ছে না, এগুলো তো লস হচ্ছে না, হচ্ছে কি? লস হচ্ছে ফ্লুইড আর অসমল।
হেমাটোক্রিট তো চেঞ্জ, হেমাটোক্রিটের কোনো চেঞ্জ নাই, প্লাজমা প্রোটিনের কোনো চেঞ্জ নাই। তাহলে তোমার বডি থেকে যদি শুধু ফ্লুইড বার হয়ে যায় কিন্তু হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিন আনচেঞ্জ থাকে, তাহলে তো সেটা কনসেন্ট্রেশন আলটিমেটলি বাড়বে, হিমো কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলি, তাই না? ও জানো সেটা আলটিমেটলি হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বাড়বে। যেসব কন্ডিশনে মনে করো, আমি আবার বলতেছি, যেসব কন্ডিশনে মনে করো ইসিএফ ভলিউম বাড়বে, যেসব কন্ডিশনে ইসিএফ ভলিউম বাড়বে সেসব কন্ডিশনে কি হবে বলো? হিমোডিউলেশন হবে। তার মানে কি? হেমাটোক্রিট এন্ড প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন কমবে। এই কনসেপ্টটা আসলে তোমরা বুঝছো, যে না বুঝছো আমাকে একটু বলো, আমি দরকার হলে ফিগার এঁকে ডিসক্রিট করে দেবো, বাট এটা অনেক ইজি কনসেপ্ট, এই জন্য আমি ফিগার রাখলাম না। ওকে, যদি না বুঝো আমাকে বলতে পারো। ইসিএফ এর ভলিউম যখন কমবে, যেহেতু ভলিউম কমতেছে, হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বাড়বে। আর ইসিএফ ভলিউম যখন বাড়তেছে, তখন হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন আলটিমেটলি কমে যাবে, তাই না? এটা খুবই কমন কমন সেন্স। তাহলে এই যে আমাদের ইসিএফ ভলিউমটা যদি কমে গেল, আইসিএফ ভলিউম আনসেন্সড, তাই না? এটা হচ্ছে আমাদের ডায়রিয়া এন্ড বার্ন। তাহলে আইসোসমোটিক ভলিউম কন্ট্রাকশন গেল। এরপরে আসে আমাদের পড়বো হাইপার অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আচ্ছা, আইসোসমোটিক ভলিউম কন্ট্রাকশন, তাহলে ফিগারটা দেখো, ফিগারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিগার না বুঝলে কিন্তু হবে না, তোমাদের এক্সামে অবশ্যই ফিগার থাকবে। ফিগার রেখে প্রশ্ন থাকবে, বলবো কি চেঞ্জেস হয়েছে বলো। তো এখন তুমি দেখো ডায়রিয়ার পেশেন্ট, আইসোসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ হোক, সমস্যা নেই, শেষ তুমি লিঙ্ক দিব। আইসোস্মোটিক ভলিউম কন্ট্রাকশন কি হচ্ছে দেখো, ইসিএফ এন্ড আইসিএফ কম্পার্টমেন্ট দেখো, আইসিএফ এন্ড ইসিএফ দেখো। আইসিএফ এর নো সেন্স, এই যে হচ্ছে এক্স 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 অ্যাক্সিস হচ্ছে ফ্লুইড, ওকে, লিটার, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে অসমোলারিটি। এক্স অ্যাক্সিস হচ্ছে লিটার আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে অসমোলারিটি। তাহলে দেখো ইসিএফ এর এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয়েছে? নো চেঞ্জ। সরি, আইসিএফ এর এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয়েছে? নো চেঞ্জ। ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয়েছে? নো চেঞ্জ। তার মানে আইসিএফ এর ভলিউমও আনচেঞ্জড, অসমোলারিটি আনচেঞ্জড। বাট ইসিএফ এর দেখো অসমোলারিটি আনচেঞ্জড, যেহেতু আইসোসমোটিক, বাট এক্স অ্যাক্সিস একটু কমে গেছে, ফ্লুইডটা একটু কমে গেছে। তার মানে ফ্লুইডের ভলিউমটা একটু কমছে, তাই না? এটাকে বলতেছি আমরা আইসোসমোটিক। মানে ইসিএফ এন্ড আইসিএফ এর অসমোলারিটি কোনো চেঞ্জেস নাই, আইসোসমোটিক